মোম, তোমার শ্বশুরকে চায়ের কাপ দিয়ে আসো। আর এই পকোড়াগুলো আয়মানকে দিয়ে আসো, ছেলেটা সকাল থেকে কিছু খায়নি। জি যাচ্ছি। রাশেদ আইমান যে রুমে থাকতো সেই রুমে রেস্ট নিচ্ছেন। মোম গিয়ে দরজায় নক করে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইল। মোমকে দেখে রাশেদের অধর কোণে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করে কাছে যেতে বললেন। মোম ছোট ছোট কদম ফেলে এগিয়ে যায়। রাশেদ হাসি মুখে বললেন, বসো মা। মোম রাশেদের পাশে বসলো। এক হাত উঠিয়ে মোমের মাথায় রাখলেন। আলতো করে মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, অনুমতি চাওয়ার কি আছে? বাবা রুমে মেয়ে আসবে, তো অনুমতি নিতে হয় বুঝি? দেখো না ময়ূরী বিনা অনুমতিতে আমার রুমে এসে পড়ে। তুমিও তো আমার আরেক মেয়ে, তাই তো? আমি তো আমার মেয়েই মনে করি, কিন্তু তুমি তো আমাকে আজকে আজও বাবা মনে করো। ছি, এসব বলছেন কেন বাবা? আমি আপনাকে বাবাই মনে করি। তবে ছোটবেলা থেকেই মা শিখিয়েছে অনুমতি ছাড়া কারোর রুমে যেতে নেই। রাশেদ হেসে ফেললেন। চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, তুমি আমার ঘরের লক্ষ্মী, বুঝলে? মানুষ চিন্তা আমি ভুল করি না। তা মা, এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আগে তোমাকে কিছু বলেনি? বললে সরাসরি আমাকে জানাবে, আমি ওর ব্যবস্থা করব। না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার ছেলেও তেমন কিছু বলে না। না বললেই ভালো। হঠাৎ রাশেদের নজর পড়ল মোমের হাতে। ক্ষতস্থান ভালো হলেও কবজিতে ফোসকা দুটোর দাগ এখনো আছে। রাশেদ হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, এই তোমার হাতে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? আপনি উত্তেজিত হবেন না, গরম তাওয়ায় হাত লেগে এরকম হয়ে গেছে। আমি এখন ঠিক আছি। আগুন তোমাকে কাজ করতে কেন দিয়েছে? উনি কাজ করতে নিষেধ করছিলেন, আমি নিজে করছি। ওনার কোনো দোষ নেই বাবা। আমি এখন আসছি, আইমান ভাইকে পাকোড়াগুলো দিতে হবে। আচ্ছা যাও। আইমান ড্রয়িং রুমের সোফায় বসে আছে। পা দুটো টি টেবিলের উপরে রেখে নাচাচ্ছে। ঠোঁট দুটো চোখা করে বাঁশি বাজাচ্ছে। টিভিতে রোমান্টিক হিন্দি গান চলছে। আইমানও তাদের সাথে তাল মিলিয়ে ঠোঁট নেড়ে গুনগুন করে গান গাইছে। টিভিতে তখন কিসিং সিন চলছিল। সেই সময় ড্রয়িং রুমে মোমের আগমন ঘটল। মোম হাসি মুখে আইমানের দিকে পাকোড়ার ছোট প্লেটটা এগিয়ে দিয়ে টিভির দিকে নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আইমান রিমোট নিয়ে দ্রুত টিভি অফ করে দিল। মিকি হেসে বলল, কিছু বলবে ভাবি? আপনার জন্য মা এগুলো পাঠিয়েছেন। দাও। মোম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আইমান পেছন থেকে ডেকে ওঠে, ভাবি তুমি কি কিছু দেখেছো? কি দেখার কথা বলছেন ভাইয়া? তখন টিভিতে কি কিছু দেখেছো? মোম থমথমে খায়। আমতা আমতা করে বলল, জি না। আইমান স্বস্তি নিঃশ্বাস ফেলে। পাকোড়া হাতে তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চনমনে কণ্ঠে বলল, না দেখলে ভালো, অবশ্য দেখলে আরো ভালো। ভাইয়ের জন্য সব কিছুই সুবিধা হবে। জি। কিছু না, না বুঝে থাকলে বউ বুঝিয়ে দেবে, টেনশন করো না। মোম সেখান থেকে চলে আসলো। আইমানের কথা ওর মাথায় ঢুকলো না। আইমান রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো। ততক্ষণে চলমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে। এই নিয়ে আইমানের আফসোসের শেষ নেই। কে বলেছিল এখন পাকোড়া নিয়ে আসতে? আইমান বলেছিল? বলেনি তো, তাহলে কেন আসলো? আসলো তো আসলো, একেবারে কিসিং সিনে আসতে হলো। আশ্চর্য, দেশে কি মানবতা বলতে কিছু নেই? নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কষ্টে ভরা মন নিয়ে আইমান টিভির চ্যানেল পাল্টাচ্ছে। যদি আবার কোনো রোমান্টিক গান চোখে পড়ে সে আশায়। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। আগুনের ফ্ল্যাটে আগুনের ফ্ল্যাটের ডাইনিং টেবিলটা বেশ ভালোই বড়, 6 জনের জন্য পারফেক্ট। আগুন ভীষণ তৃপ্তি করে খাচ্ছে। মায়ের হাতের রান্না তার বরাবরই পছন্দের। রাশেদ আসার পর আগুনের সাথে তেমন কথা বলেননি। যতটুকু বলেছেন সবই মোমের ব্যাপারে। তবে ছেলের প্রতি তিনি খুশি। মোম কোনো অভিযোগ করেনি। উল্টো আগুনকে উল্টো আগুন যে কতটা যত্নশীল সেটা জানিয়েছে। যত্নশীলের কথাটা অবশ্য মিনার থেকে জানতে পেরেছেন। তার মানে আগুন মোমকে ভালো রাখার চেষ্টা করছে। বিষয়টিতে তিনি চরম আপ্লুত। খাওয়া শেষ করে রাশেদ রুমে চলে গেলেন। মিনা সবকিছু গুছিয়ে তিনিও চলে গেলেন। ময়ূরী মোমের সাথে আগুনের রুমে আসলো। বসে বসে গল্প গুজব করছে। আগুন আইমান দুজনে ড্রয়িং রুমে বসা। মোটা একটা বই নিয়ে আগুন সোফায় বসলো। মনোযোগ দিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছে। টিভিতে দুপুরে নিউজ চলছে। আইমানের রাগ হচ্ছে। খাবার পর কেউ নিউজ দেখে? কোথায় ভালো দেখে একটা রোমান্টিক ইংলিশ মুভি দেখবে, সেটা থেকে আইডিয়া নিয়ে বউয়ের সাথে রোম্যান্স করবে। তা না করে খবর দেখছে। এরকম নিরামিষ মার্কা জামাই হলে বউ 4 দিনও টিকবে না। কিন্তু আইমান এমনটা কখনোই হতে দিবে না। এমনিতেই বউ ছাড়া এতিম হয়ে আছে। বউকে কোনো অভিযোগ করার সুযোগ দিবে না। সারাক্ষণ আদরের উপর রাখবে। এত আদর করবে যেন পাশের বাসার আন্টিরাও ওর বউকে দেখে হিংসা করবে আর বলবে, ব্রো একটা কথা বলা ছিল।
আগুন বইয়ের পাতায় নজর রেখেই জবাব দিল। বলো। বলছিলাম কি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমিও তোমাকে হেল্প করব। ঠাস করে বই বন্ধ করে ভ্রুকুচকে আইমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আগুন। ভাইয়ের চাউনি দেখে আইমান ভরকে গেল, ব্যগ্র কণ্ঠে বলল, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। এমন চাও নিয়ে ভাবিকে দেখো, আমাকে না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, ফাইজলামি বাদ দিয়ে যা বলার সরাসরি বলো, মেজাজ খারাপ করবি না। আইমান শুকনো ঢোক গিলা আমতা আমতা করে বলে উঠল, রেগে যাচ্ছ কেন? একদম ধমক দিবে না, ধমক দিলে বলবো না। তোর এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আইমান বাঁকা হেসে জবাব দিল, শুনবে না ভালো কথা, দেখো পরে আবার আফসোস করো না। আইমানের কথায় আগুন সিরিয়াস হয়ে তার দিকে তাকায়, রাশভারী কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস, তবে আবার সিরিয়াস। হিয়ালি না করে বলবি এক্স্যাক্টলি কি বলতে চাস? এই মাসে 8 তারিখে ভাবির জন্মদিন। চমকে যায় আগুন। মোমের জন্মদিন আরও জানে না। আইমান না বললে হয়তো জানতেও পারতো না, আর না জানার চেষ্টা করত। তুই কিভাবে জানলি? আসার সময় মা ময়ূরীকে বলেছিল, তখন শুনেছিলাম। কিসব প্ল্যান আছে নাকি? ও খেপে উঠল আইমান, চাপা রাগ দেখিয়ে বলল, ও মানে তুই ভাবিকে সারপ্রাইজ দিবি না? আগুন ভাবলেশহীনভাবে বলল, সারপ্রাইজ দেওয়ার কি আছে? যাকগে, এবার বল তোর কি হেল্প চাই? সময় আসুক তখন বলবো। এইটুকু তো বলতে পারি, মেয়ে ঘাটতি ব্যাপার। আগুন চোখ রাঙিয়ে তাকায়, কিছু করা কথা শোনাতে চেয়েও শোনালো না। আগুনের মস্তিষ্কের ভেতর এখন মোমের জন্মদিনের তারিখ ঘুরছে। বিকেলে সবাই চলে গিয়েছে আগুনের ফ্ল্যাট থেকে। মোম থাকতে বলেছিল, মিনা না করে দিয়েছেন। মানুষ 6 জন, রুম 2টা, একটাতে আগুন মোম থাকলে অন্যটিতে মিনা রাশেদ, বাকি রইল ড্রয়িং রুম। সেখানে ময়ূরী আইমান অ্যাডজাস্ট করে কিভাবে থাকবে? সত্যি বলতে মিনার থাকতে ইচ্ছে করছিল, কিন্তু রাশেদের কথায় আর কিছু বলতে পারেননি। অন্ধকারাচ্ছন্ন রাত, আজ আকাশে চাঁদের দেখা নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে, বাইরে জুড়ে বাতাস বইছে। বারান্দার দরজা খোলা, সেখান থেকে সনসন করে বাতাস রুমের মধ্যে প্রবেশ করছে। মোম গুটিসুটি হয়ে পেটের উপর বালিশ রেখে বিছানায় বসে আছে। আগুন কিছু ব্যাগপত্র একটা ফাইলে গুছিয়ে রেখে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসেছে। আগুনকে দেখে মোম নড়চড়ে বসলো। আগুন ব্রুকোচকে চেয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবে? মোম যেন আগুনের কথার অপেক্ষাতেই ছিল, হাস্যোজ্জ্বল মুখে বলল, আজকের সময়টা অনেক ভালো কেটেছে, সবাই মিলে কত মজা হলো বলুন। তুমি খুশি? মোম অধরে হাসি বজায় রেখে উত্তর দেয়, খুব খুশি। কিন্তু আমি খুশি না। মোমের হাসি মুছে গেল, মায়া ভরা নয়নে চেয়ে শুধালো, কেন? আমি পাশে বসাতে তুমি দূরে সরে গিয়েছো কেন? মোম মুখ কালো করে বলল, দূরে কোথায় সরেছি? তখন তো এমনি আপনাকে জায়গা করে দিয়ে নড়ে চড়ে বসলাম। আচ্ছা, তাহলে এখন আরেকটু কাছে ঘেঁষে বসি। মোম মাথা নেড়ে সাই জানায়। আগুন সত্যি সত্যি একদম মোমের শরীরের সাথে লেগে বসে পড়ল। আগুনের সংস্পর্শে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আগুন মোমের তুলতুলে নরম একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিরেট স্বরে বলে উঠল, মোম, মনে করো আমি তোমাকে কোনো সারপ্রাইজ দিলাম, তো তুমি এর বিনিময়ে আমাকে কি দিবে? মোম গোমরা মুখে চঞ্চল কণ্ঠে বলল, আপনি সবসময় দেয়া নেওয়ার কথা কেন বলেন? কিছু হলেই আমি কি পাবো? আমি কি পাবো? আমাকে কি দেবে? বিনিময় ছাড়া কি আপনি কিছু বোঝেন না? আগুনের মেজাজ খারাপ হলো, গম্ভীর কণ্ঠে বলল, এটা সবার ক্ষেত্রে না, এই বিনিময়ের ব্যাপারটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে আমি কোনো কিছুই ফ্রিতে দিব না। তোমাকে কোনো জিনিস দিলে সেটার বিনিময়ে তোমাকেও আমাকে অন্য কিছু দিতে হবে। মোম অবুঝের মতো প্রশ্ন করে। কি দিব? আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। মোম হকচকিয়ে যায়। আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মসৃণ কোমর চেপে নিজের আরও কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে নেশাক্ত গলায় বলল, এমন কিছু যেটা তোমার আমার মধ্যকার সম্পর্কের সকল দূরত্ব ঘুচিয়ে দিবে। দুজনের তপ্ত নিঃশ্বাস খুব কাছ থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি নিজে থেকে বোঝো, জানো, কিন্তু আমি কখনো তোমাকে
মুখ ফুটে তা বলতে পারবো না, তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা করতে পারবো। হৃদয় নিংড়ানো মনের গহীনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো। মধ্যরাতে সবকিছু যেমন নিস্তব্ধতায় ছেয়ে থাকে, ঠিক তেমনই বদ্ধ কক্ষে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। আগুনের এমন হুট করে কাছে আসায় মোমের ছোট্ট সত্তা কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসছে, বুকের ভেতরে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে যাচ্ছে, হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। আগুনের শক্ত হাতের মুঠোয় থাকা মোমের নরম হাতের সেই কম্পন টের পাই সে। আগুনের চোখ দুটো বন্ধ ছিল, চোখ খুলে তড়িৎ বেগে মোমের থেকে ছিটকে দূরে সরে যায়। পুনরায় চোখ বুঝে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মোমের শরীর এখনো কাঁপছে। আগুনের বলা এক একটি শব্দের বাক্য তীরের মতো ছুটে গিয়ে তার হৃদয়ে আঘাত হেনেছে। মোম অবুঝ নয়, আগুনের বলা প্রতিটি বাক্য সে গভীরভাবে উপলব্ধি করেছে। গ্রামে থাকতে পাশের বাড়ির ভাবি, নিজের বিবাহিত বান্ধবী, দাদি, নানির কাছ থেকে খুব ভালোভাবেই জানতে পেরেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। এসব কিছু জানা সত্ত্বেও মোমের মধ্যে ভয় কাজ করছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। আগুন মনে মনে অনুতপ্ত। এক্ষুনি কি করতে যাচ্ছিল ও? মোমের পারমিশন ছাড়া তার এতটা কাছে যাওয়া উচিত হয়নি। মোমের নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে। আগুন অপরাধী গলায় বলল, সরি মোম, কিছু মনে করো না, আর এরকম হবে না। মোম চকিতে তাকালো, ব্রু কুচকে চেয়ে বলল, ক্ষমা কেন চাচ্ছেন আপনি? ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আগুন অবাক হয়ে জানতে চাইল। তুমি রাগ করনি? মোম সরল গলায় জবাব দিল, না তো, রাগ কেন করব? আগুন সন্দেহে কণ্ঠে শুধায়, তখন ওইভাবে কাছে যাওয়ায় তোমার খারাপ লাগেনি? এক কথায় মোমের ভীষণ লজ্জা লাগলো। মাথা নিচু করে মিনমিন করে বলল, খারাপ লাগেনি, তবে কিছুটা ভয় করছিল। আগুন ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল। আবার ভয়? মোম গোমরা মুখে বসে রইল, কিছু বলল না। আগুন নিজেই বলল, বাদ দাও এই টপিক, মুখ ফুলিয়ে বসে না থেকে ঘুমিয়ে পড়ো। মোম চোখ তুলে আগুনকে একবার দেখে নিল, তারপর বালিশ ঠিক করে নিজের বরাদ্দকৃত জায়গায় ওদিকে মুখ করে ঠাস করে শুয়ে পড়ল। কোনো কারণ ছাড়াই মোমের মনটা খারাপ হয়ে গেল। মোম ভাবছে তখনকার বিষয়টা নিয়ে আগুন মনে মনে কষ্ট পাচ্ছে। মোমকে বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু মোম তো সত্যিই কিছু মনে করেনি। মোমের এমন আচরণে আগুনের ললাটে ভাঁজ পড়ল। আগুন হাত বাড়িয়ে মোমের কাঁধ স্পর্শ করে নিজের দিকে ফেরালো। মোম মুখ কালো করে অন্যদিকে চেয়ে আছে। আগুন ভরাট কণ্ঠে বলল, সমস্যা কি? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, আমার তো কোনো সমস্যা নেই, মনে তো হচ্ছে আপনার সমস্যা। আগুন ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, আমার আবার কি সমস্যা হবে? সমস্যা না হলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আশ্চর্য, কিভাবে কথা বলছি? আমি তো বললাম আমি কিছু মনে করিনি, তবু ওই ব্যাপারটা নিয়ে আপনি গিল্টি ফিল করছেন, যা আমার সহ্য হচ্ছে না। আগুন থমথমে খায়, রাশভারী কণ্ঠে বলে উঠল, আমি কি বলেছি আমি কষ্ট পাচ্ছি? মোম ঠোঁট উল্টে বলল, বলতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারবো না? আগুন ঠোঁটে ঠোঁট চেপে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, জি, আপনি অনেক বড়, তা বড় মানুষ আপনি আমার না বলা কথাগুলো মধ্যে আর কি বুঝতে পারেন? মোম গোল গোল মুখ করে তাকায়, ডাগর ডাগর আঁখি তুলে কয়েকবার পলক ঝাপটে মারে। চিকন পুরো ঠোঁট দুটো নেড়ে নেড়ে বলল, আমি তো আপনাকেই ঠিক মতো বুঝতে পারি না, তাহলে আপনার না বলা কথাগুলো কিভাবে বুঝবো? আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, না বুঝতে পারলে আমি যে মনে মনে গিল্টি ফিল করছি একটু আগে, সেটা কিভাবে বুঝতে পারলে? তো পরিস্থিতির উপর নির্ভর করে বুঝতে পেরেছি। আগুন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মোমের মুখে মিটিমিটি হাসি। আগুনকে জ্বালাতে পেরে সে মহা খুশি। কুমড়ো মার্কা লোক একটা, কথায় কথায় শুধু ধমক দেয়। বেশ হয়েছে, তবে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুন রুম থেকে বেরিয়ে গিয়েছে মনে পড়তেই জ্বলন্ত হাসিটা ধপ করে নিভে গেল। শোয়া থেকে উঠে আগুনের পিছু ছুটল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মাথাটা ভীষণ ভার ভার লাগছে। জীবনে কোথা থেকে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। চারপাশে সবকিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে নিরিবিলি কোথাও গিয়ে বসে থাকতে। কিছুটা সময় একাকিত্বভাবে কাটাতে ইচ্ছে করছে। মোম আগুনকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে হাজির হয়। গুটি গুটি পায়ে এগিয়ে যায় আগুনের নিকট। আগুনের দৃষ্টি ফ্লোরে নিমজ্জিত। মোম গিয়ে আগুনের পাশে বসলো।
শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল। কি হয়েছে, চলে আসলেন যে? ঘুমাবেন না? আগুন চোখ তুলে তাকায় মোমের দিকে। মোম মাথা নিচু করে নিল। আগুন দৃষ্টি ফিরিয়ে নেয়, জানালার পর্দার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল। তুমি আবার উঠে এসেছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি আসবেন না? আসছি একটু পরে, তুমি যাও। মোম গেল না, ঠাই বসে রইল। অজান্তেই চোখ দুটো জলে ভরে উঠেছে। সব কিছু অগোছালো মনে হচ্ছে, কেমন রুদ্ধশ্বাস অনুভূতি হচ্ছে। কাঁদো কাঁদো গলায় বলল। আপনি কি আমার উপর বিরক্ত? আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কি? কি করেছি বলুন না, এমন চুপচাপ বসে আছেন কেন? মোমের আকস্মিক কান্নায় আগুন হতভম্ব হয়ে গেল। ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। ব্রুকুচকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমের আপাত মস্তক পর্যবেক্ষণ করল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল। আমি ঠিক আছি, আর তোমার উপর কোনো বিরক্তও হইনি। অল্পতেই ভয় পাওয়া, কান্না করা, এরকম ছিচকাদনে বউ আমার পছন্দ নয়। মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল। আপনি আমার থেকে দূরে থাকলে আমার ভালো লাগে না মাস্টার মশাই। আপনার রাগী গম্ভীর লুকটাই আমার ভালো লাগে। আপনাকে জ্বালালে আপনি বরং আমাকে বকুনি দিয়েন, তবুও রাগ করে থাকবেন না। মোমের কথায় আগুন আশ্চর্য হয়ে গিয়েছে। কাকে বুঝালো এতক্ষণ? রেগে যাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সমস্যা কি? আমি রুম থেকে চলে আসাই নাকি তখন ওইভাবে রিয়্যাক্ট করাই? মোম গোমরা মুখে উত্তর দিল। আপনি চলে আসায় আমি জানি, আমার কথাতেই তখন ওইভাবে চলে এসেছেন। আগুন মৃদু হাসল। দৃঢ় চোখে তাকিয়ে গমগম স্বরে বলল। বড় মানুষ, এখন চলুন, ঘুমাতে হবে। বড় মানুষের সাথে তর্ক করে লাভ নেই। বলেই আগুন বেডরুমের দিকে হাঁটা ধরল। এভাবে বারবার বড় মানুষ বলে কি মোমকে অপমান করলো? মোম গাল ফুলিয়ে আগুনের পিছু পিছু চলল। আগুন বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। এক হাত কপালে ঠেকানো, ডিম লাইট জ্বালানো। মোম এসে লাইট বন্ধ করে দেয়। মোম এতদিনই জেনে গিয়েছে আগুন লাইটের আলোয় ঘুমোতে পারে না। বাইরে থেকে অল্প আলো খোলা জানালা দিয়ে রুমে প্রবেশ করছে। আবছা আলোয় পা চালিয়ে মোম বিছানায় এসে শুয়ে পড়ে। মোমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। তক্ষুনি আগুনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। বুকে ঘুমাবে? মোম দ্বিধা করল না, তড়িৎ বেগে ছোট্ট মাথাটা এলিয়ে দিল পুরুষালী প্রশস্ত বুকে। আগুন এক হাত বাড়িয়ে আগলে নিল সহধর্মিনীকে। মোমো পেল বা এক হাত দিয়ে আগুনকে জড়িয়ে ধরল। হ্যালো আগুন, কোথায় তুই? আগুন এক হাতে ড্রাইভিং করতে করতে উত্তর দিল। গাড়িতে, কলেজে যাচ্ছি। কোনো দরকার? নাইমান টুকরে কেঁদে উঠল, উৎকণ্ঠিত গলায় বলল। এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়, খুব বড় বিপদে পড়েছি রে। প্লিজ যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আগুন কপাল কুঁচকে ফেলল, চিন্তিত ভঙ্গিতে বলল। বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল আন্টি কোথায়? আব্বু আম্মু বাড়িতে নেই, নানু বাড়িতে গিয়েছে। আমার নানু অসুস্থ। তুই তাদের সাথে যাসনি কেন? আর না গেলে এতক্ষণে তোর হসপিটালে থাকার কথা। তাহলে তুই বাড়িতে কি করছিস? নাইমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র উত্তেজনা দমিয়ে ছটফটে কণ্ঠে বলল। সকালে রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তখন কোথায় থেকে এক গুন্ডা এসে আমার পিছু নিয়েছে, ছুরি নিয়ে এসে মারার হুমকি দিয়েছে। এখন বাড়ির সামনে মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আগুন, প্লিজ আমাকে বাঁচা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। গাড়ি ঘুরিয়ে নাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আগুন। জ্যাম না থাকায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির দারোয়ান আগুনকে চিনেন, নাইমার সাথে কয়েকবার এখানে এসেছিল, তাই আর কিছু জিজ্ঞাসা করেননি। আগুন কয়েক কদম এগিয়ে পুনরায় পিছু ফিরে চাইল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলল। চাচা, বাড়ির আশেপাশে অপরিচিত কাউকে দেখেছিলেন কি? দারোয়ান পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন। তা তো বলতে পারছি না বাবা, আমি এসছি সময় 5 মিনিট হয়েছে, তবে আমি আসার পর কাউকে দেখিনি। জি চাচা, ধন্যবাদ। আগুন কষ্ট পায়ে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল চাপ দিতেই নাইমা দরজা খুলে সহসা আগুনকে জড়িয়ে ধরল। নিজের সর্বস্ব শক্তি খাটিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নাইমার কাছে আগুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তড়িৎ বেগে নাইমার দুই বাহু চিপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ব্রুকুচকে চড়া গলায় বলল। নাইমা, কি করছিস এসব? ছাড় আমাকে। না, ছাড়বো না। ছেড়ে দিলেই তুই পালিয়ে যাবি। তুই জানিস না তোর ইগনোর আমি
সহ্য করতে পারি না, তবুও কেন এত যন্ত্রণা দিচ্ছিস? এত অবহেলা কেন করিস আমাকে? আগুন জোর করে নিজের থেকে নাইমাকে ছাড়িয়ে নেয়, ধমকে বলল। পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস, কি বলছিস, কোনো খেয়াল আছে তোর? নাইমা উন্মাদের মতো বলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আর সেটা তোর জন্য। আমাকে বিয়ে করবি বলে বল, চল আজকে আমরা বিয়ে করে ফেলি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সন্দেহী কণ্ঠে বলল। তোকে নাকি কোনো গুন্ডা তাড়া করেছিল, সেটা কি মিথ্যা ছিল? আমাকে বাড়িতে ডেকে আনার জন্য মিথ্যা বলেছিস, তাই তো? নাইমা ভাবলেশহীন ভাবে জবাব দিল। হ্যাঁ, মিথ্যে কথা বলে তোকে ডেকে এনেছি। মিথ্যা না বললে কি তুই আসতি? উল্টো আমি নিজে থেকে তোর কাছে গেলে ইগনোর করি। সহসা আগুনের চোয়াল শক্ত হয়ে ওঠে, রাগে শরীরের গরম রক্ত টকবগিয়ে উঠছে। হাত দুটো মুঠো করে নেয়, দাঁতে দাঁত চেপে বলল। এরকম পাগলামোর মানে কি? তুই জানিস না এটা আমার কলেজ টাইম? নাইমা আগুনের কাছে এসে হাত বাড়িয়ে তার একগাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল। তুই কেন বুঝতে পারিস না? আমি তোকে খুব ভালোবাসি। একবার আমাকে আমার হয়ে দেখ, তোকে আমার ভালোবাসার চাটা করে মুড়িয়ে রাখবো। আগুন হাত সরিয়ে নেয়, রেগে গমগম স্বরে বলল। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার জায়গা তুই কখনোই নিতে পারবি না। তোকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু না। যদি চাস আমাদের বন্ধুত্ব ভেঙে না যাক, তাহলে এরকম আর কখনো করিস না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাইমা পেছন থেকে আগুনের শার্টের কলার টেনে ধরে কাতর গলায় বলল। তুই আমার সাথে এমনটা করতে পারিস না। একবার আমার চোখের দিকে তাকিয়ে বল, একটু আগে যা বলেছিস মিথ্যা বলেছিস? আগুন ঘুরে নাইমার দিকে রক্তিম চোখে তাকায়। নাইমা শুষ্ক ঢোক গিলে কলার ছেড়ে দিল। আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল। দ্বিতীয়বার আমার কলার ধরার সাহস করিস না, তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে। নাইমা আগুনের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল। তুই যাকে ভালোবাসিস সে কে? সে কোথায় থাকে? ঠিকানা দে, আমি তাকে দেখব। সে কি আমার থেকে বেশি সুন্দরী, যার জন্য আমাকে মেনে নিতে পারছিস না? সে নিঃসন্দেহে তোর থেকে সুন্দর, একটু বেশি সুন্দর। তবে বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য চাই সুন্দর একটি মন, যেটা তোর মধ্যে নেই। বললাম না, ঠিকানা দে, আমি তাকে দেখতে চাই। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল। তার ঠিকানা আমার বাড়িতেই। নাইমা ক্ষেপে উঠল, ছাঁচ নিয়ে বলল। তোর বাড়িতে মানে? সে মেয়ে তোর বাড়িতে কেন থাকবে? আগুন মুখ ফসকে রাশভারী কণ্ঠে বলে উঠল। কারণ সে আমার বিবাহিতা স্ত্রী, আমার বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, 3 কবুল পরে বিয়ে করা সহধর্মিনী। নাইমা চমকে উঠে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে নিষ্ঠুরতম আগুনের দিকে। ফ্যাল ফ্যাল করে চেয়ে অবিশ্বাসের সুরে বলে। তুই বিয়ে করে ফেলেছিস? কবে, কখন, কোথায়? আমাকে জানাসনি কেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। এখন তো জেনে গিয়েছিস, আমাকে যেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না, আসছি। আগুন চলে গেল। নাইমা দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল। তোকে ছাড়বো না আগুন। তোর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তোর কথা ভেবে আমার দিনগুলো ওই রাত কাটে। আর সেই তুই আমাকে এত বড় ধোঁকা দিলি, কিভাবে পারলি এমনটা করতে? তুই আমার ফিলিংস নিয়ে খেলছিস। আমাকে কষ্ট দিয়ে তুই বউ নিয়ে ফুর্তি করে বেড়াবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো। এমনটা ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। যে যন্ত্রণা আমি পাচ্ছি সেই একই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। ঘড়ির কাঁটা প্রায় দুপুরের কাছাকাছি। সূর্যের উত্তাপে শতাজতায় ঘেরা গাছের পাতাগুলো কেমন নিতিয়ে পড়েছে। নেই কোনো হিমশীতল বাতাস। পিচ ঢালা রাস্তাটা এতটাই উত্তপ্ত হয়ে আছে যেন মনে হচ্ছে কেউ জ্বলন্ত কয়লা সেখানে ঢেলে দিয়েছে। তীব্র গরমে কাঠফাটা রোদে কাজ করা পরিশ্রমী মানুষগুলোর গলা শুকিয়ে আসছে। তবুও তারা কেউ থেমে নেই। ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাতের আশায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। খোলা আকাশে কাকপক্ষীর দেখা নেই। হয়তো তারা তীব্র রোদের উত্তেজনা থেকে বাঁচতে ছায়াময় আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে।
গাড়ি চালাতে চালাতে আশেপাশের এমন অনেক কিছুই অবলোকন করছে আগুন। আজকে আর কলেজ যায়নি। নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজস্ব ফ্ল্যাটের উদ্দেশ্যে রাস্তা ধরেছে। মাথা গরম হয়ে গিয়েছে, রাগ হচ্ছে খুব। কিন্তু রাগটা কার প্রতি? নিজের উপর, নাইমা, নাকি মোমের উপর? কিছুই বোধগম্য হচ্ছে না। রাগ নিয়ে কলেজে গেলে সেই রাগ স্টুডেন্টের উপর যদি ছাড়ে, তখন তো শুধু শুধু একটা সিন ক্রিয়েট তৈরি হবে। সেজন্য আজকে আর কলেজে গেল না। তবে আগুন এটা বুঝতে পারছে বন্ধু বলে নাইমাকে এতদিন এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। আজকে তো বাড়াবাড়ি করার সীমা লঙ্ঘন করেছে। আগুনের এখন ভয় হচ্ছে। স্কুল লাইফ থেকে নাইমাকে চেনেও, নাইমার স্বভাব সম্পর্কেও ভালোই অবগত। নাইমা ভীষণ জেদি একরোখা একটা মেয়ে। নিজের স্বার্থে সে সব কিছুই করতে পারে। মোমকে সাবধানে দেখে রাখতে হবে। নাইমার চোখে মোমকে পড়তে দেওয়া যাবে না। আগুনের শরীর ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় এসে ফ্রেশ না হয়েই বিছানায় গায়ে লিয়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে। হয়তো গরমের কারণেই এমনটা হয়েছে। আগুনের এত জলদি বাসায় আসায় মোম কিঞ্চিত অবাক হয়েছে। আগুনের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর লেবু বের করে শরবত বানিয়ে রুমে আনলো। আগুন উপর হয়ে শুয়ে আছে। মোম নরম কণ্ঠে বলল, শুনছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? একটু কষ্ট করে উঠুন, এই শরবতটুকু খেয়ে নিন, ভালো লাগবে। আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নড়লও না। যেমনভাবে শুয়েছিল তেমনভাবেই শুয়ে আছে। মোমের চিন্তা বাড়ল। চঞ্চল পায়ে কাছে গিয়ে আগুনের কপালে হাত দিয়ে চেক করলো। না, চিন্তার কোনো কারণ নেই। শরীর ঠান্ডাই আছে। মোম জানে প্রচণ্ড গরমে মানুষের জ্বর চলে আসে। মোম পুনরায় মিহি কণ্ঠে ডেকে উঠল, মাস্টার মশাই, দয়া করে একবার উঠুন, শার্ট তো ঘামে ভিজে গিয়েছে, চেঞ্জ করে আসুন, ঠান্ডা লেগে যাবে। আগুন উঠে বসলো। শরবতটুকু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। মোম বিছানায় বসে আছে। ফ্রেশ হয়ে এসে কথাবার্তা চারাই মোমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মোম চকিতে তাকালো। আগুন মোমের হাত দুটো টেনে মাথায় রাখলো। মোম অবাক হয়ে তাকিয়ে আছে আগুনের মুখের দিকে। আগুন বুকুচকে সে শান্ত কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। ব্যাস, আর কিছু বলতে হলো না। মোম বুঝে নিল পেলব হাতে আলতো করে আগুনের চুল টেনে দিচ্ছে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর মোম মৃদুস্বরে বলল, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো লাগছিল না তাই চলে এসেছি। মোম চুলের ভাজা আঙ্গুল চালিয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। কলেজে কোনো সমস্যা হয়েছে কি? আগুন ভরাট কণ্ঠে বলল, না, আমি চিন্তিত। আর না, কলেজে কোনো সমস্যা হয়েছে। আপনি তো এই সময় বাসায় আসেন না, সেজন্য জানতে চেয়েছি। তেমন বিশেষ কোনো কারণ নেই, এমনিতেও আজকে মাত্র একটা ক্লাস ছিল। খাবার খেয়ে শুলে ভালো হতো, চলুন আগে খেয়ে নেবেন। এখন খেতে ইচ্ছে করছে না। রান্না শেষ করে ফেলেছো? জি, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না ছাড়া আমার তো আর কোনো কাজ নেই, টিভি দেখতেও ভালো লাগছিল না। আগুন গমগমে গলায় বলল, সারাক্ষণ যেহেতু বসেই থাকো, কোনো কাজ পাও না, তাহলে বসে বসে একাডেমির বইগুলো তো পড়তে পারো। পরীক্ষার দিন যে ঘনিয়ে আসছে, সেদিকে খেয়াল আছে? বই কোথায় পাবো? আগুন হতভম্ব হয়ে গেল। রাশভারী কণ্ঠে বলল, তো বৃহস্পতিবারে না তোমাদের গ্রামের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তোমার একাডেমির প্রয়োজনীয় যাবতীয় বইগুলো এনে দিয়েছিলাম, এর মধ্যেই ভুলে গেলে? মোম থমথমে খেয়ে যায়। গুমরা মুখে উত্তর দিল, ও হ্যাঁ, মনে ছিল না। তুমি খেয়ে নিও, আমি একটু ঘুমাবো। আমি একা একা খাবো? আপনি খাবেন না? বললামই তো, খেতে ইচ্ছে করছে না। তাহলে আমিও খাবো না, আমার একা একা খেতে ভালো লাগে না। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, কিছু বলল না। মোমের চুল টানাই বেশ আরাম লাগছে। চোখ দুটো বন্ধ করে নিল। কখন যে ঘুমিয়ে পড়েছে টেরি পেল না। আগুনের থেকে সাড়া না পেয়ে মোম তার দিকে তাকায়। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বুঝতে পারলো আগুন ঘুমিয়ে পড়েছে। মোমের মায়া হলো। আজকে হয়তো মানুষটা বেশি ক্লান্ত ছিল, তাই তো অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মোম কোল থেকে আগুনের মাথা সরিয়ে দেয়নি, সেভাবেই বসে রইল। মোম এক হাত দিয়ে আগুনের গাল ছুঁয়ে দিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। বিয়ের বাদ্য বাজাও রে, খুশির সানায় বাজাও রে, আমি তো আইসা পড়ছি, ও দেখো আমি তো আইসা পড়ছি, তাড়াতাড়ি দরজা খোলো, ও গুলটে কাকু রে। বাইরের কোলাহলপূর্ণ বাদ্যযন্ত্রের শব্দ আর গাঢ় চেঁচামেচির আওয়াজ
কর্ণগোচর হতেই গুলটের মেজাজ খারাপ হলো। স্ত্রীকে ডেকে চিৎকার করে বললেন, রুমুর মা, কোথায় গেলে তুমি? এত শব্দ কিসের, একটু দেখো তো। গুলটে বসে বসে সিগারেট ফুঁকছেন। সিগারেটে এক টান দিয়ে সেটার বিষাক্ত ধোঁয়া ঠিকমতো ছাড়তেও পারেননি। তখনই স্ত্রীর আত্মচিৎকার ভেসে আসে কানে। গুলটে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রীর কাছে গিয়ে উদ্বেগ সমেত জানতে চাইলেন, কি হয়েছে? ওগো রুমুর বাবা, সর্বনাশ হয়ে গেল গো। ওগো আমাদের কি হবে গো? গুলটে দাঁতে দাঁত চেপে ধমকে বললেন, ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? খেয়ে খেয়ে কি শরীরে চর্বি জমে গিয়েছে? অনেক দিন ধরে আমার হাতে মার খাও না, সেজন্য গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে। গুলটের স্ত্রী অভিমানী কণ্ঠে বললেন। তুমি আমাকে খাবারের কোটা দিচ্ছ? পরক্ষণেই রাগ নিয়ে চেঁচিয়ে বললেন, ভুলে যেও না, বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে যৌতুকের মোটা অঙ্কের টাকা নিয়েছিলে, সাথে বড় একটা দোকান। এখনও প্রতি মাসে আমার বাবার বাড়ি থেকে টাকা পাঠায়। তাই আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না, নয়তো ঠ্যাং ভেঙা হাতে ধরিয়ে দিব। দমে গেলেন গুলটে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বললেন, আরে বউ, রাগ করছো কেন? তুমি জানো না, যখন তোমার প্রতি আমার ভালোবাসা বেশি উপচে পড়ে তখন আমি রেগে যাই। ধমকে কথা বলি। আমি তোমাকে পচা পান্তা ভাতের মতো ভালোবাসি, যার ঘ্রাণ বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সহ্য করছি। যতদিন বেঁচে থাকি সেই ঘ্রাণ সহ্য করেই বেঁচে থাকতে হবে। মাঝে মাঝে তো মনে হয় এই পচা ঘ্রাণই আমার প্রাণনাশের কারণ হবে। গুলটের স্ত্রী ফুঁসে উঠে বললেন, কি বলো তুমি? গুলটে চটজলদি উত্তর দিলেন, উফ, বুঝতে পারছো না কেন? তুমি তো আমার বুকে চেপে বসে আছো। সেটাই বললাম, বর্তমান ছেলে মেয়েদের ভাষায় যাকে বলে ট্রু লাভ। গুলটের স্ত্রী পাল্টা কিছু বলবেন তার আগেই পেছন থেকে কারো গমগমে গলার আওয়াজ ভেসে আসে। আরে গুলটে কাকু, এটা কেমন ব্যবহার? বাড়িতে নতুন জামাই এসেছে, কোথায় বরণ করে আদর আপ্যায়ন করবে তা না করে আপনারা দুজন মিলে ঝগড়া করতেছেন, তাও মেয়ের জামাইয়ের সামনে। আর এদিকে জামাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? লজ্জা হওয়া দরকার আপনাদের। আইমানের উচ্ছ্বসিত কণ্ঠে গুলটে ঘুরে তার দিকে তাকালেন। কুকুচকে দাঁতে দাঁত চেপে বললেন, অসভ্য ছেলে, তোকে না বলেছি আমার বাড়ির আশেপাশেও ঘেসবি না? এখানে কেন এসেছিস? আইমান তার ফোনে চলমান বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে দিল। তারপর বেশ ভাব নিয়ে বাঁকায় এসে বলল, হিসাব মেলাতে এসেছি। সেদিনের কথা ভুলে গিয়েছেন নাকি? ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। বেয়াদব ছেলে, তোর মতো গিরগিটিকে ভুলে যাব? প্রশ্নই আসে না। লাঠির বাড়ি না খেতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। আইমান হো হো করে হেসে উঠে ফিচেল গলায় বলল, ভুলে যাননি শুনে খুশি হলাম। আমাকে মারার আগে একবার এদিকে তাকিয়ে দেখুন তো। বলেই আইমান দরজার কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। দরজার বাইরে তাকাতেই গুলটের চোখ কপালে উঠে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। এই কি দেখছেন তিনি? তার মেয়ে রুমু বউ সাজে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই বরবেশে দাঁড়িয়ে আছে গুলটের মতখোর ভাতিজা। আইমানের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, এসব কি ধরনের রসিকতা? আমার মেয়ে আর ভাতিজা বর বউ সেজে আছে কেন? আইমান ঠোঁট কামড়ে হেসে ভাবলেশহীন গলায় বলল, বর বউ সেজে থাকিনি, ওরা আইনগত স্বামী স্ত্রী। গুলটে খেপাস্বরে বললেন, আমাদের পারমিশন ছাড়া তুই ওদের বিয়ে দিয়ে দিলি? আমি এই বিয়ে মানি না। মানা না মানাতে কিছু এসে যায় না, আইনগত প্রমাণ আছে। রুমু দৌড়ে এসে গুলটেকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, বাবা, আমি তোমার এই মুখখোর বাতিটাকে মেনে নিতে পারবো না। আইমান আমাকে বাধ্য করেছে বিয়ে করতে। মেয়ের কথায় হাত দিয়ে গুলটে গম্ভীর কণ্ঠে বললেন, ওই হতচ্ছাড়া বললো আর তুই বিয়ে করে নিলি? ও তোকে কিভাবে বাধ্য করেছে? রুমু ফট করে বাবাকে ছেড়ে দিল। থমথমে কণ্ঠে বলল, না না, আইমান আমাকে বাধ্য করেনি, আমি নিজে ইচ্ছে করে বিয়ে করেছি। গুলটে সন্দেহী কণ্ঠে বললেন, এক্ষুনি তো বললি ও তোকে বিয়ে করতে বাধ্য করেছে। আইমান মিটিমিটি হাসছে, মনে মনে বলল, কি বলে বাধ্য করেছি সেটা তো আপনার মেয়ে মুখ ফুটে বলতে পারবে না গুলটে কাকু।
আপনার মেয়ে মোটেই সাধু নয়। রুমা অনেক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্তও কাটিয়েছিল। তার একটা ছবি আয়মানের কাছে ছিল। সেই ছবি পাবলিক করার ভয় দেখিয়ে বিয়েটা দিয়েছে। তাছাড়া গোল্ডের ভাতিজা রিমন নেশা করলেও মেয়ে ঘটিত কোনো ব্যাপার তার সাথে নেই। রিমন রুমুকে পছন্দ করত। নেশাখোর বলে সাহস করে সে কথা রুমুকে বলতে পারেনি। আয়মান তাকে বলেছে বিয়ে করলে নেশা করা ছেড়ে দিতে হবে। রিমন মেনে নিয়েছে তার কথা। আয়মান মূলত গুলটে কাকুকে শিক্ষা দেওয়ার জন্যই রুমুর বিয়েটা রিমনের সাথে দিয়েছে। আয়মান ধমকে বলল, আহা, এসব কথা বলে লাভ কি? যা হবার তা তো হয়েই গেছে। এখন যান, মেয়ের জামাইকে ঘরে নিয়ে বাসরের ব্যবস্থা করুন। রিমন গুলটের কাছে এসে শটান হয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, ওহ, গোল্টে কাকু এমন করছে কেন? আমার মেনে নিন, মদ খাই, জুয়া খেলতে পারি, তাই বলে কি আমি খারাপ ছেলে না? চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুখেই রাখবো। শুধু যৌতুক স্বরূপ আপনার টাকা মদ খাবো। এর বেশি আপনার একটা টাকাও খরচ করবো না, পাক্কা প্রমিস। গুলটে রেগে কিছু বলতে চাইলেন, তার আগে আয়মান দাঁতে দাঁত চেপে বলল, দুলামিত্রা, কথার নড়চড় আমি পছন্দ করি না। আমাদের কি ডিল হয়েছিল মনে আছে তো? জি ভাই, মনে আছে। দ্যাটস গুড। তা বউকে সামলায় রাখতে পারবে তো? তেরামি করলে মাঝে মধ্যে তোমার শ্বশুরের মতো উত্তম মধ্যম দিবে, বুঝতে পেরেছ? রিমনের চোখ দুটো চকচক করে উঠল। কৃতজ্ঞতা স্বরূপ বোকা বোকা হাসি দিয়ে বলল, খুব পারবো ভাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আমার এত বড় উপকার করলেন, আর কিছু না খেয়েই শুকনো মুখে চলে যাবেন? এক গ্লাস সর্বদন্ত খেয়ে যান। আয়মান বিদ্রুপ হেসে বলল, তোমার মনে হয় তোমার শ্বশুর আমাকে কিছু খাওয়াবেন? শরবত তো দূরে থাকে, এক গ্লাস সাদা পানিও খাওয়াবেন না। ঠিক বলছেন, আমার টাকা থাকলে আমি নিজেই আপনাকে খাওয়াতাম। তবে আপনি খুব ভালো মনের মানুষ ভাই। দোয়া করে আপনার জীবনে ভালো কোনো মেয়ে আসুক। আয়মান চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আর পাম দিস না ভাই, এত পাম দিলে কখন জানি ফেটে যাই। পরক্ষণে ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, আজ আর রাতে ঘুম আসবে না রে। যতবারই চোখ বন্ধ করি ততবারই আজ যে তোদের বাসর সেই কথাই স্মরণ হবে। দেশ স্বাধীন হয়ে কি লাভ? স্বাধীন দেশে বসবাস করেই বা কি লাভ হয়েছে? অন্যের বিয়ে দিয়ে বাসরের ব্যবস্থা পর্যন্ত করে দিতে পেরেছি, অথচ নিজের বাসরের ব্যবস্থা করতেই পারছি না। আজ রাতে হবু বরকে খুব মিস করবো রে। আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা দিয়ে ছন্নছাড়া মানুষের মতো হেঁটে চলেছে এক নারী। বুকে তার অসহ্য যন্ত্রণা। দিক শূন্য হয়ে কোন দিকে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। নেই কোনো নির্দিষ্ট গন্তব্য। হাঁটতে হাঁটতে বড়সড় এক ঝিলের কাছে এসে থামল। জায়গাটা অত্যন্ত নিরিবিলি। আশেপাশের কোনো মানুষ নজরে আসছে না। ঝিলের আইলগুলোতে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো। গাছগুলো খুবই ছোট ছোট, দেখে মনে হচ্ছে কিছুদিন আগে লাগানো হয়েছে। ঝিলটিও দেখতে নতুন মনে হচ্ছে। ঝিলটির একপাশে অল্প বিস্তার জায়গা নিয়ে সবজির বাগান করা হয়েছে। সবজি গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়া দেওয়া নেটের জাল আঁকড়ে ধরেছে। ঝিলের মধ্যে থাকা স্বচ্ছ পানিতে কিছু সংখ্যক মাছ ভেসে উঠে লাফিয়ে লাফিয়ে পুনরায় স্বচ্ছ পানির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঝিলের এক পাশে দাঁড়িয়ে এই সকল বিষয়গুলো অবলোকন করে চলেছে নাইমা। কয়েক কদম এগিয়ে মাঝারি সাইজের কিঞ্চিত বাঁকানো একটা নারিকেল গাছের সামনে এসে দাঁড়ায়। গাছটির সাথে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লম্বা শ্বাস টেনে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তেই অক্ষি কোটর ভরে ওঠে জলে। চোখের সামনে ভেসে ওঠে আগুনের মুখ। কানে বাজতে থাকে আগুনের বলা সেই তিক্ত যন্ত্রণাদায়ক বাক্য। নাইমা সহ্য করতে পারছে না, কিছুতেই পারছে না। মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকটা পুড়ছে। বুকের মধ্যে আগুন নামক বেমানের জন্য আগুন জ্বলছে দাউ দাউ করে। নাইমার চোখ খুলে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। দু হাতে মাথার চুলগুলো মুঠো করে খামচে ধরে। ঠাস করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। একটা গাছের শিকড় হাঁটুর নিচে পড়ায় বেশ ব্যথা পেল। নাইমা পাত্তা দিল না। বুকের ভেতর যে ব্যথার সৃষ্টি হয়েছে তার কাছে এই ব্যথা নিতান্তই তুচ্ছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জোরে জোরে শ্বাস টেনে কান্না মিশ্রিত গলায় ক্রোধ নিয়ে বলে উঠল, তুই কেন আমাকে বলতে পারলি না আগুন? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি দেখতে অসুন্দরী? কেন আমাকে ভালোবাসিস না? কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলি?
কেন আমার বুকের গভীরে ক্ষুধাকৃত তোর নামটা দেখতে পারলি না? কেন এইভাবে আমাকে কষ্ট দিলি? নাইমা চিৎকার করে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আগুনের বিরুদ্ধে কত শত অভিযোগ জানাচ্ছে। তখনই ধীর গতিতে এগিয়ে এসে কেউ নাইমার পেছনে দাঁড়ালো। আগন্তুক একটা হাত নাইমার কাঁধে রেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, এ কি ডক্টর নাইমা, আপনি হাঁটু মুড়ে মাটিতে বসে আছেন কেন? এভাবে বসে থাকলে পা ব্যথা করবে, আরে উঠুন। নাইমা চমকে উঠে হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত উঠে দাঁড়ায়। পেছন ফিরে আগন্তুককে দেখে ভুকুচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাফি, আগুনের কলিগ রাইট? আপনি এখানে কি করছেন? রাফি কিঞ্চিত হেসে বলল, মাঝে মাঝে আসি এইদিকে, নতুন ঝিল কাটা হয়েছে, ভাবলাম এসে দেখে যাই। এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। নাইমা কিছু না বলে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। রাফি পেছন থেকে হাত টেনে ধরে। নাইমা চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। রাফি হাত ছেড়ে দেয়। মেকি হেসে বলল, সরি, এক্ষুনি চলে যাচ্ছেন কেন? চলুন ওদিকে কিছুক্ষণ বসে গল্প করি। হ্যাঁ। নাইমা ঝাঁঝালো গলায় বলল, আমার গল্প করার মুড নেই। আপনার চোখ মুখ কেমন শুকানো লাগছে, দেখে মনে হচ্ছে কান্না করেছেন। আপনি কি সত্যি কান্না করেছিলেন? নাইমা এদিক ওদিক নজর ফেরায়। নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাতে ইচ্ছুক নয় সে। লম্বা শ্বাস টেনে ভারকি গলায় বলল, তেমন কিছু না, মন মেজাজ ভালো নেই, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে এসেছি। রাফি গভীর দৃষ্টিতে নাইমার দিকে চেয়ে বলল, ভালো, তবে আমি চাই আপনি আরো কাঁদুন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলুন। নাইমা কপাল কুঁচকে বলল। রাশভারী কণ্ঠে বলে উঠল, সিরিয়াসলি আপনি চান আমি যেন কান্না করি? কেন চান শুনি? রাফি মুচকি হেসে জবাব দিল, কান্না করলে যে আপনাকে কতটা সুন্দর লাগে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। ফোলা ফোলা চোখ, হালকা লাল হয়ে যাওয়া উঁচু নাক, যখন চোখের পানি কণাগুলো থুতনিতে এসে জমা হয় তখন দেখতে যে কি মিষ্টি লাগে আপনাকে, কি যে বলবো। নাইমা ভ্রু কুঁচকে চওড়া গলায় বলল, এভাবে কাঁদতে আপনি আমায় কখনো দেখেছেন? হ্যাঁ। রাফি মৃদু হাসল। মোহনীয় কণ্ঠে বলল, কোথায় দেখেছেন? কবে দেখেছেন? রোজ দেখি, তবে সেটা আমার কল্পনায়। আপনি আমাকে কল্পনা কেন করবেন? ভালো লাগে তাই। নাইমার মেজাজ খারাপ হলো। তাতে দাঁত চেপে বলল, আপনার কেন আমাকে ভালো লাগে? ভালো লাগার তো কোনো কারণ দেখছি না। কোনো কারণ ছাড়াই আমার আপনাকে ভালো লাগে। কেন লাগে সেটার কারণ আমি নিজেও জানি না। অদ্ভুত মানুষ তো আপনি। বিনিময়ে রাফি মুচকি হাসল। নাইমা ফের হতাশ কণ্ঠে বলল, আপনার আমাকে ভালো লাগে তাও কোনো কারণ ছাড়াই, অথচ যার চোখে ভালো হতে চাইলাম, যাকে নিজের সবটা ভাবতাম, সেই পাশার মানুষটাই আমাকে বুঝলো না। রাফি বুঝতে পারল না। কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল, কার কথা বলছেন? কে সেই মানুষটা যে আপনার মতো সুন্দরী রমণীকে প্রত্যাখ্যান করে? নাইমা তাচ্ছিল্য হেসে বলল, আছে এমন একজন যার কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই, বেঈমান একটা। রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পুনরায় বলল, আমি সুন্দর? আরে আমি সুন্দর হলেও সেই পাষাণ মানুষটা কেন আপনাকে গ্রহণ করলো না? সেটা আমি কিভাবে জানবো? সবার তো ভালো লাগা এক না, সবার সবকিছু ভালো লাগে না। নাইমা দীর্ঘশ্বাস ছাড়ল। রাফি ফিচেল গলায় বলল, ঝিল কি সম্পূর্ণ ঘুরে দেখেছেন? দেখে থাকলে চলুন বাড়ি ফেরা যাক। না, সম্পূর্ণটা ঘুরে দেখিনি, এখন আর দেখতে চাইও না। তাহলে চলুন। নাইমার সাথে পাশাপাশি হাঁটতে দারুণ লাগছে রাফির কাছে। যতদিন ধরে নাইমাকে চিনে, আজ প্রথম এতটা কাছাকাছি দুজনে। রাফির কাছে আজ দিনটা অন্যরকম লাগছে। প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে সময়টুকু উপভোগ করতে লাগলো সে। আগুন সচরাচর অসুস্থ হয় না। ফিটনেস বডিওয়ালা শরীরটা সবসময় চাঙ্গা থাকে। হবে নাই বা কেন?
আগুন তার শরীরের দিকে অনেক যত্নশীল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যথেষ্ট গোছানো মানুষ সে, অথচ দুপুরে বাসে ফেরার পর সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসলো। ঘুমিয়ে পড়েছিল বলে দুপুরে খেতেও যেতে পারেনি। মোম নিজেও খায়নি। আগুনের মাথাটা কোলে নিয়ে বিকেল পর্যন্ত বসেছিল। যখন আগুনের ঘুম ভেঙেছে, ডুলুডুলু চোখে চেয়ে মোমকে পরখ করছিল। ঘুমানোর আগে মোমকে যেভাবে বসে থাকতে দেখেছিল সেভাবেই বসে থাকতে দেখে ভ্রুকুচকে ফেলল। শোয়া থেকে উঠে বসে একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে শুধালো, তুমি এতক্ষণ এইভাবেই বসেছিলে? জি। আগুন হতভম্ব হয়ে গেল। মৃদু ধমকে বলল, কে বলেছিল এইভাবে বসে থাকতে? এতক্ষণ এইভাবে বসে থাকতে পা ব্যথা করেনি? জি আমি ঠিক আছি। খেয়েছিলে? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, জি না। আগুন চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, খাওনি কেন? প্রায় মাগরিবের কাছাকাছি সময়। আপনিও তো খাননি। আমার সাথে তোমার তুলনা করো। একে তো চুনোপটির মতো শরীর, তার উপর তুমি না খেয়ে বসে আছো। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? এমনিতেই তোমাকে নিয়ে টেনশনে আছি। কি চাও, আমি মরে যাই? এতক্ষণ আগুনের কথাগুলো গাল ফুলিয়ে শুনছিল মোম, কিন্তু শেষের কথায় মোমের বুকে ধক করে উঠল। চমকে তাকায় আগুনের দিকে। মোমের গালে রাখা আগুনের হাতটা সরিয়ে নিজের পেল এক হাত আগুনের দাড়িযুক্ত গালে রেখে আতঙ্কিত গলায় বলে উঠল, এসব কি বলছেন আপনি? মারা যাওয়ার কথা কেন বলছেন? আপনি আসার আগে নুডলস রান্না করে খেয়েছিলাম, সেজন্য তেমন একটা খিদে পাইনি। আবার একা একা খেতেও ইচ্ছে করছিল না। খাইনি বলে আপনি মারার কথা বলবেন? আগুনের চোখ দুটো জ্বলছে, মাথা ব্যথা করছে না। ঘুমানোর জন্য মাথা ব্যথা কমে গিয়েছে, তবে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে। শরীরও কেমন অসাড় হয়ে আসছে। মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মরার কথা বলায় এত ভয় পাওয়ার কি আছে? এমনিতেই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, প্রায় তোমার বয়সের দ্বিগুণ বয়স আমার। হিসাব অনুযায়ী তোমার আগে আমি মরে যাব, তখন কি করবে তুমি? মোমের বুক কেঁপে উঠে। তখন থেকে কি অদ্ভুত কথাবার্তা বলে চলেছে মানুষটা। এসব বলার মানে কি? আগুন কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? মন ফুপিয়ে কেঁদে উঠল, ব্যগ্র গলায় বলল, দয়া করে বারবার মারার কথা বলবেন না। কি হয়েছে আপনার? আজকে বাসায় ফেরার পর থেকেই কেমন মনমরা হয়ে আছেন। কিছু জিজ্ঞাসা করলে বলছেন সব ঠিক আছে। তাহলে এরকম কথা বলার মানে কি? আগুন শীতল গলায় বলল, আরে কান্না করার কি হলো? আমি এত কিছু ভেবে বলিনি। তুমি দেখছি সিরিয়াস হয়ে গিয়েছো। আমি বললেই কি আমি মরে যাব? আর না বললে কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? মোম নাক টেনে টলমলে চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল, আল্লাহ যখন নিয়ে যাবেন নেবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বললে মম কষ্ট পায়? আপনি কি চান মম কষ্ট পাক? শরীর খারাপ নিয়েও মোমের কথায় এক পেশে হাসলো আগুন। মোমের স্নিগ্ধ মুখশ্রীর দিকে চেয়ে শান্ত গলায় বলল, জি না, আমি চাই না আমার মন কষ্ট পাক। আচ্ছা আর বলবো না। আমার শরীরটা অবশ অবশ লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবারগুলো রুমে নিয়ে আসো, এখানেই খাবো। আগুনের কথায় মোম খুশি হলো, তবে আগুনের শরীর খারাপের কথা শুনে খুশিটা দীর্ঘস্থায়ী হলো না। কপালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, কপাল তো হালকা গরম গরম লাগছে, জ্বর আসবে নাকি? আগুন মোমের নাক টেনে ফিচেল হেসে বলল, গরমের কারণে হয়তো গরম হয়ে রয়েছে, তুমি চিন্তা করো না। ক্ষুধা পেয়েছে তো, খাবার দিবে না? মোম সহসা জিভ কাটল। চঞ্চল পায়ে দ্রুত ছুটল রান্নাঘরের দিকে। হাত চালিয়ে ঝটপট খাবারগুলো গরম করতে লাগলো। এই ফাঁকে আগুন গিয়ে অল্প সময় নিয়ে গোসল করে আসলো। যদিও সকালে গোসল করে কলেজে যায়, তবে আজকে বাসে এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিয়ে দিয়েছিল। ঘামযুক্ত ভেজা শার্ট এতক্ষণে শুকিয়ে গিয়েছে, শরীরে বাইরের কিঞ্চিত ধুলাবালি লেগে আছে। তার উপর নাইমা তখন ওইভাবে জড়িয়ে ধরেছিল, তাই এখন গোসল করা আবশ্যক। মোম খাবার নিয়ে এসে দেখে আগুন ভেজা চুল মুছছে। খাবারগুলো বিছানায় রেখে আগুনের পাশে এসে গোমরা মুখে বলল, এই সন্ধ্যার সময় গোসল করেছেন কেন? ঠান্ডা লেগে যাবে না? এমনিতেই তখন গা গরম দেখেছি। আমি সহজে অসুস্থ হই না। কথা না বাড়িয়ে খাবার দাও। মোম একটা প্লেটে খাবার বেড়ে আগুনকে দিল। আগুন ভ্রুকুচকে বলল, তোমার জন্য প্লেট কোথায়? তুমি খাবে না? পরে খাবো। চুপ, কোনো কথা না। এতক্ষণ না খেয়ে আছো, এখন আবার বলছো পরে খাবে? মোম উঠে গেল। আগুন পেছন থেকে ডেকে উঠে। কোথায় যাচ্ছ? মোম গাল ফুলিয়ে বলল। প্লেট আনতে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আনতে হবে না, এদিকে আসো। মোম গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আগুনের ভরাট স্বর। বসো। মোম বসলো।
আগুন ভাত মেখে এক লোকমা মোমের মুখের সামনে ধরল। মোম অবাক হয়ে চেয়ে থাকে। আগুন ধমকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? খাও, আমিও তো খাবো নাকি? মোম খেয়ে নিল। মোম রান্না মোটামুটি ভালোই পারে। মুরগির ঝাল ঝাল কষা মাংসটা দারুণ হয়েছে। আগুন তৃপ্তি করে খেলো। খাওয়া শেষে আগুন আবার বিছানায় শুয়ে পড়ল। কি ব্যাপার, আজকে শরীরটা এমন লাগছে কেন? এত ঘুম পাচ্ছে কেন? বিষয়টি আগুনের বোধগম্য হলো না। আগুন চোখ দুটো বন্ধ করে নিল। আধা ঘন্টা পরই মাগরিবের আজান শোনা গেল। মোম নামাজ পড়ে এসে আগুনকে ডাক দিল। আগুন কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে। সারা না পেয়ে হাত ঝাঁকিয়ে ডাকলো। প্রচণ্ড গরম হয়ে আছে হাত। মোম তুরন্ত হাত বাড়িয়ে কপালে রাখলো। অমনি চমকে উঠল, গায়ে তো গরম হয়েছে কেন? দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে নিল। থার্মোমিটারের গায়ে দৃশ্যমান লেখাটা চোখে পড়তেই ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া বড় বড় হয়ে গেল। 104 ডিগ্রি জ্বর। ব্যাস, তারপর থেকেই মোম শান্তি পাচ্ছে না। আগুনের বলা তখনকার কথা আর এখনকার অবস্থা দেখে কণ্ঠ ফুঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে, চেয়েও আটকাতে পারছে না। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, তাহলে হুট করে কোথা থেকে চলে আসলো জ্বর? মোমের চিন্তা বাড়লো। কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে কি ফোন করবে? মোম আগুনকে ডাকতে লাগলো। শুনছেন? আগুন চোখ খুলতে পারছে না। অনেক কষ্টে চোখ খুলে মিহি কণ্ঠে বলল, কিছু বলবে? মোম কাদু কাদু মুখে বলল, আপনার তো জ্বর এসেছে, তখন কি দরকার ছিল গোসল করার? বাসায় জ্বরের ঔষধ আছে। আগুন বিছানায় ভর দিয়ে উঠে বসলো। ক্লান্ত গলায় বলল, বক্সটা আমার কাছে দাও আর 1 গ্লাস পানি দাও। মোম দিল। আগুন বক্স থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে খেয়ে নিল। পুনরায় বিছানায় গায়ে লিয়ে দিল। ক্ষীণ স্বরে বলল, বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা 2 পর জ্বর ছেড়ে দেবে। আগুন নিষেধ করেছিল বলে মোম বাড়িতে ফোন করে কাউকে জানায়নি। তবে রাতে জ্বরও ছাড়েনি, বরং মধ্যরাতে জ্বরের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। আগুনের গায়ের উপর পাতলা কম্বল জড়ানো ছিল। আগুন শীতে কাঁপছিল বলে মোম আরেকটা ভারী কম্বল এনে আগুনের গায়ের উপরে মেলে দিল। মোম এসি বন্ধ করে দিয়েছে, জাস্ট 3 পাখাওয়ালা ফ্যান চালানো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে, কারণ আগুন তাকে কম্বলের ভেতর টেনে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আগুন জ্বরে মৃদু কেঁপে কেঁপে উঠছিল বলে মোম পেলেও হাতে আলতো করে আগুনকে জড়িয়ে ধরেছিল। মিনিট কয়েক পরেই আগুন তাকে কম্বলের ভেতর টেনে নেয়। মোম ভেবেছিল আগুন সজাগ, কিন্তু না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখ দুটো বন্ধ। একই তো গরম, তার উপর আগুনের শরীরের উত্তাপে মোমের শরীর ঘেমে উঠেছে। মোমের অস্বস্তি হচ্ছে। আগুনকে সরিয়ে উঠতেও পারছে না। আগুনের মতো বলিষ্ঠবান পুরুষের শরীরের নিচে তার ছোট্ট শরীর চাপা পড়ে আছে। আর মোমের মতো চুনোপুটি মার্কা মেয়ের পক্ষে বলিষ্ঠ আগুনকে সরিয়ে ওঠা চারটিখানি কথা না। অগত্যা মোম হাল ছেড়ে ওইভাবেই আগুনের সাথে লেপ্টে শুয়ে আছে। আগুনের ভারিক্ষী নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। উষ্ণ নিঃশ্বাসে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। মোম কিছুক্ষণ পরপর কপালে হাত দিয়ে চেক করছে, কিন্তু জ্বর তো কমছেই না। মোম এবার কেঁদে উঠল। মোমের কান্না আগুনের কর্ণগোচর হলো না। উঠে যা মাথায় জলপট্টি দিবে সেটাও সম্ভব না। এই কুমড়ো মার্কা লোকটা মোমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটা নতুন দিন, নতুন ভোরের সূচনা। দিনটি শুরু হয় কারো জীবনে সুখের বার্তা বহন করে, আবার কারো জীবনের বিষাদময় যন্ত্রণা দিয়ে। এই সময় প্রকৃতির সবুজে ঘেরা গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাইরে দেখা যাচ্ছে রঙিন আকাশের আলোর ঝলকানি। খোলা আকাশে গুটি কয়েক ভোরের পাখি ছাড়া আর কিছুটি নেই। তারা ডেকে চলেছে কিচিরমিচির শব্দ করে, জানান দিচ্ছে ভোর হওয়ার আগাম বার্তা। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে পৃথিবীর বুকে কোনো এক মানুষের মনের গহীনে শুকনো ব্যথা? টের পাচ্ছে কি ছোট কিশোরীর স্বামীর চিন্তায় অন্তরের ক্ষত? বুঝতে পারছে কি কারো স্তম্ভিতের রেশ? জানা নেই, জানা সম্ভব না। বিষণ্ণ মনে আগুনের মাথার কাছে বসে আছে মোম। বাড়িতে পানি নিয়ে মসৃণ পাতলা কাপড় ভিজিয়ে মাথায় জলপট্টি দিচ্ছে। মোমের স্নিগ্ধ মুখশ্রীতে রয়েছে একরাশ অন্ধকার। থেমে থেমে নাক টানার শব্দ ভেসে আসছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। আগুন বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে আছে। সারা রাতের মধ্যে একবারও আগুনের জ্বর ছাড়েনি। অগত্যা মোম আগুনের কথা অমান্য করে বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন করে ভোর 5টার দিকে। শাশুড়িকে অবগত করে আগুনের অসুস্থতার কথা। আগুনের অসুস্থতার কথা শুনতে পেয়ে মিনা অস্থির হয়ে পড়লেন। রাশেদকে বলতেই তিনি দেরি না করে
পরিচিত ডক্টরকে কল করে তাকে সাথে নিয়ে আগুনের ফ্ল্যাটে চলে আসেন। মিনা, ময়ূরী, রাশেদ আসতে পারলেও আয়মান আসতে পারেনি। আসবে কিভাবে? সে তো ঘুমিয়ে কুপকাত, দরজাটা খুলছেই না। কি খেয়ে ঘুমিয়েছে কে জানে। মীরা মোমকে শান্ত হতে বলছেন, কান্না করতে নিষেধ করছেন, তবুও মেয়েটা কথা শুনছে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মিনা হতাশ হয়ে আর কিছু বলেননি। ডক্টর আগুনকে দেখে কিছু ওষুধ দিয়ে সাথে প্রয়োজনীয় কিছু টেস্ট লিখে দেন। বলেছেন দুপুরের মধ্যে যদি জ্বর না ছাড়ে তাহলে সময় করে হসপিটালে গিয়ে টেস্টগুলো করিয়ে ভালো ডাক্তার দেখাতে। তারপর ডক্টর চলে গেলেন। ডক্টরের কথা মতো মিনা দ্রুত খাবার তৈরি করে আনলেন। রাশেদের সহায়তায় আগুনকে উঠিয়ে পেছনে বালিশ রেখে খাটের সাথে হেলান দিয়ে বসায়। ধীরে সুস্থে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন। মোমকে বলেছেন ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিতে। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। মোম ফ্রেশ হয়নি, কিছু খাইওনি। আগুনের মাথার কাছে ঘাপটি মেরে বসে আছে। জানিয়েছে আগুনের জ্বর না ছাড়া পর্যন্ত কোথাও যাবে না। মিনা আর জোর করেননি। তখন থেকেই মোম আগুনের মাথার কাছে বসে আছে। সকাল 8টার সময় আগুনে জ্বর ছেড়েছে। সারা শরীর ঘেমে একাকার। আগুন আস্তে ধীরে চোখ খুলে তাকায়। আগুনের জ্বর ছেড়েছে শুনে মিনা আর রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোমের অধর কোণে দেখা মিলল কিঞ্চিত হাসির ঝলক। মিনা রান্না করছেন, তাকে সাহায্য করছে ময়ূরী। মিনা মোমকে ডেকে বললেন, পারলে আমায় ভিজিয়ে আগুনকে শরীর মুছিয়ে দাও। মাথায় পানি ঢেলে পারলে আরও ভালো হতো, তবে আগুন পানিতে ডালবে না। জ্বর হলে কখনো মাথায় পানি ডালতে চায় না ছেলেটা। আর যদি না পারো তাহলে থাক, তুমি ছোট একটা বলবি তো পানি ভরে রাখো, আমি হাতে কাজটা শেষ করে আসছি, বাকিটা ময়ূরী সামলাতে পারবে। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা, অসুবিধা হলে আমাকে ডেকো। মোম চলে আসে বেডরুমে। বালতি দিয়ে পানি এনে তোয়ালে চুবিয়ে আগুনের নিকট আসে। আগুন তখন আতশোয়া হয়ে বসে বসে ফোন টিপছে। মোমকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রকুচকে তাকায়। মোম মিষ্টি হেসে বলল, মা বলেছেন আপনার শরীর মুছে দিতে, একটু সোজা হয়ে বসুন তো। মোম বালতিতে চুবানো তোয়ালেটা মুচড়িয়ে পানি ছেড়ে আগুনের কাছাকাছি আসে। আগুন সোজা হয়ে বসলো। বুকের মধ্যে দুহাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, টি শার্টের উপরে শরীর মুছে দিবে? মোম বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করলো। জি। আগুন বিরক্ত হলো, রাশভারী কণ্ঠে বলল, টি শার্ট না খুলে কিভাবে শরীর মুছে দিবে? মোম থমথমে খেয়ে যায়। শুষ্ক ঢোক গিলে মিনমিন করে বলল, এখন কি এটা আমাকে খুলতে হবে? আপনি একটু কষ্ট করে খুলে দিন না। আগুন বাঁকা হাসলো, গম্ভীর স্বরে বলল, পারবো না, হাত পা ব্যথা করছে। মোমের খারাপ লাগলো। তখন আবেগের ঠেলায় শাশুড়ির কথায় রাজি হয়েছিল, কিন্তু এখন যে তার লজ্জা লাগছে। টি শার্ট খুলতে হবে, সে কথা মাথাতেই ছিল না। এদিকে শাশুড়িকে বড় মুখ করে বলে এসেছে সে আগুনের শরীর মুছে দিবে। এখন কি হবে? মোম অসহায় গলায় বলল, হাতে কি খুব ব্যথা? হুম। একটু চেষ্টা করে দেখুন, ঠিক খুলতে পারবেন। আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, শরীর যেহেতু মুছে দিতে পারবেই না তাহলে এসেছো কেন? আমি এখন সম্পূর্ণ সুস্থ, এবার যাও এখান থেকে। আমি নিজেকে সামলে নিতে পারবো, কলেজেও যেতে হবে। মোম আতকে উঠল, ভীতু নয়নে চেয়ে ছটফটে গলায় বলল, এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন যাবেন? ডাক্তার বলেছেন সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে বেড রেস্ট নিতে। আগুন মিটিমিটি হেসে ভাবলেশহীন গলায় জবাব দিল, বাসায় রেস্টে থেকে কি করব? কেউ তার সঠিকভাবে আমার যত্নাত্তি করছে না, তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। আগুন বিছানা থেকে উঠতে নিলে মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিত রাগী গলায় বলল, আপনি কোথাও যেতে পারবেন না, আমি যেতে দিব না। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল, কোথাও যেতে হবে না আপনাকে, আমি আপনার কথা শুনবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠল। কণ্ঠ খাদে এনে প্রশ্ন করলো, সত্যি? পরে আবার লজ্জা পেয়ে চলে যাবে না তো? দেখো, আমি কিন্তু তোমাকে জোর করছি না। না, যাব না। দেখি, এদিকে আসুন। আগুন ঠোঁট কামড়ে হাসে, একটু এগিয়ে বিছানার সাইডে আসে। মোম গাল ফুলিয়ে নিজের হাতে আগুনের টি শার্ট খুলে দেয়। তখনই চোখের সামনে ভেসে উঠে আগুনের ঘন কালো লোমশ যুক্ত বুক জমিন। এই বুকটা মোমের নারী সত্তার দুর্বলতার অন্যতম কারণ। ফর্সা গায়ে ঘন কালো লোমশ বুকটা যেন মোমকে উকি দিয়ে ডাকছে।
মোম শুকনো ঢোক গিলল। মুহূর্তেই চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। মোমের অবস্থা দেখে আগুনের প্রচুর হাসি পাচ্ছে। মোমকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য হিসিয়ে বলে উঠল, এ কি মোম, তুমি চোখ বুজে আছো কেন? চোখ খোলো, দেখো আমার বুকে কত ঘাম জমে আছে, ঠান্ডা লেগে যাবে তো। এই বুকটা তোমাকে ডাকছে, ঘামগুলো মুছে দেওয়ার জন্য আর কি।